আজকে আমরা গাইনোকোলজির হরমোন সেকশনটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ নারী দেহ বা পুরুষ দেহ মানে যৌন ক্রিয়াতে কোন কোন হরমোনগুলো কাজ করে বা অ্যাক্টিভ থাকে, কখন কোন হরমোনগুলো অ্যাক্টিভ থাকে, তারা কি কি কাজ করে, এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমত বলে রাখি, আমাদের শরীরে দু ধরনের নালী মানে হরমোন নিঃসরণ দুটো পথ রয়েছে, একটা নালিকার মাধ্যমে আর একটা কোনো নালিকা ছাড়া। আমরা এই আজকে যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো সব নালীহীন ডাক্টলেস এন্ড্রোকিন হরমোন, অর্থাৎ শরীরের বিশেষ কোনো অঙ্গ থেকে বা অংশ থেকে এই হরমোনগুলো বা এই রসগুলো নিঃসৃত হয়। এগুলো নিঃসৃত হয় বলতে সারাদিনে প্রচুর হচ্ছে সেটা কয়েক ফোঁটা মাত্র, কিন্তু এই কয়েক ফোঁটা হরমোনই কিন্তু আমাদের দেহের বৃদ্ধি, আমাদের দেহের যৌন উত্তেজনায় সাড়া দেওয়া, যৌন অঙ্গগুলো কিভাবে গঠন হবে, তাদের কিভাবে বৃদ্ধি হবে, কখন কিভাবে কাজ করবে, কোন সময়ে কোন অর্গানস গুলো মোর অ্যাক্টিভ থাকবে, এই সবটা আলোচনা করে। সে নট অনলি যৌন অঙ্গ বা যৌন কার্যকলাপ, আমাদের দেহের বৃদ্ধি, আমাদের দেহের বিভিন্ন অর্গানস গুলো অ্যাক্টিভেশন নিয়েও এরা কিন্তু কাজ করে। যেমন উদাহরণ যেমন আমরা সেক্স হরমোন গুলো নিয়ে আলোচনা করব, তেমনি কিন্তু ডাক্টলেস হরমোন আবার এদিকে ইনসুলিন, সেগুলো আমাদের তৈরি হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে, সেটাও ডাক্টলেস। তবে আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো না। আমরা থাইরয়েড গ্ল্যান্ডও এরকম থাইরয়েড হরমোনও কিন্তু আমরা ডাক্টলেস হিসেবে করবো, সেটা পরে আলোচনা করবো। আজকে মেনলি করবো ফিমেল, মেল অ্যান্ড ফিমেল, স্পেশালি ফিমেল অর্গানস থেকে যে সেক্স অর্গানস থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে, কোথা থেকে হচ্ছে, তার আদৌ কাজটা কি করছে, কখন অ্যাক্টিভ থাকছে, কখন নন অ্যাক্টিভ থাকছে, একজন অপরের সাথে কিভাবে সাহায্য করে যৌন জীবনটাকে সুস্থ রাখছে, এটা নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনার প্রধান যে আলোচ্য বিষয়বস্তু সেটা হলো পিটুইটারি হরমোন। পিটুইটারি হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, এটা হলো প্রথম প্রশ্ন। অবভিয়াসলি অনেকগুলো পিটুইটারি গ্ল্যান্ড, হ্যাঁ পিটুইটারি গ্ল্যান্ড থেকেই হয়। পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত? মস্তিষ্কে। মস্তিষ্কের কোন অংশে অবস্থিত? আমাদের মস্তিষ্কটাকে যদি দুভাগে ভাগ করা যায়, ইন্টেরিয়র এন্ড পস্টেরিয়র, অর্থাৎ অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ। আমরা আজকে যে হরমোনটা নিয়ে আলোচনা করব সে হরমোনটা ইন্টেরিয়র লোব থেকে বা সম্মুখ ভাগ থেকে নিঃসৃত হয়। সামনে একটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে মিডলে দেখানো হচ্ছে মস্তিষ্কের কোন অংশ থেকে পিটুইটারি নিঃসৃত হচ্ছে পিটুইটারি হরমোনটা, আর নারী এবং পুরুষ উভয় শরীরের কোন অঙ্গে এটা অ্যাক্টিভ হচ্ছে বা কোন অঙ্গকে মানে কাজ করছে অঙ্গে, সেটা দেখানো হয়েছে। তোমরা ছবিটা দেখে নেবে, খুব সুন্দর করেই বোঝানোর চেষ্টা করা হয়েছে ছবিতে। ইনকেস কোনো প্রবলেম হলে আমাদের সাথে আলোচনা করে নেবে। তাহলে আমরা বলতেই পারি যে পিটুইটারি হরমোন যৌনতার ক্ষেত্রে অনেকটা দায়িত্ব নেয়। যৌন জীবনের ক্ষেত্রে পিটুইটারি যৌন হরমোন বা জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন পুরুষদের ক্ষেত্রে তার পুরুষাঙ্গ বা টেটিসের হরমোন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। নারীদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেকটা ব্যাপক, দুটো ভাগে বা দুটো পৃথক কাজ করে। একটাকে বলা হয় প্রোল্যান এ, এর অপর নাম এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ আমাদের ডিম্বাশয় বা ওভারিতে অনেক ছোট ছোট দানা বা ফলিকল থাকে। এই ফলিকলগুলোকে পিটুইটারির এফএসএইচ হরমোন স্টিমুলেট বা উত্তেজিত করে বয়সের একটা সময়, বলা ভালো যে যৌন আগমনের সময়কালে। এই সময় ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয় বা নিঃসরণ হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বয়সে মেয়েদের শরীরে কোন সময়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যাক্টিভ হবে, কতটা অ্যাক্টিভ হবে। আমাদের শরীরে আমরা জানি দুটো ওভারি রয়েছে, ডান আর বাম। কোন ওভারির কোন পার্টিকুলার কোন ওভাম না ফলিকল বা দানা সেটাকে ওভামে পরিণত করবে, মানে কোন ফলিকলটাকে স্টিমুলেট বা উত্তেজিত করে একটা বড় দানা বা ওভামে পরিণত করবে। এটা টোটাল কাজটা করে এফএসএইচ, যেটা কিনা পিটুইটারি হরমোনেরই একটা পার্ট। নারী দেহে তাহলে বলাই যাচ্ছে নারী দেহে ইস্ট্রোজেন হরমোনের নিয়ন্ত্রণ, কম বেশি, কখন ক্ষরণ হবে, কতটা ক্ষরণ হবে, কম হবে না বেশি হবে, এটা নিয়ন্ত্রণ করে এফএসএইচ।
আর মেনলি কি আছে, ওই ফলিকলটাকে কাকে নিয়ন্ত্রণ করে? ওভারিতে যে ফলিকল বা দানাগুলো ছোট 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 অনেক সর্ষের দানার মতো মতো ছোট 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 থাকে, সেই পার্টিকুলার কোন দানাটাকে বড় করবে, ওভামে পরিণত করবে, কোন দানাটার উপর অ্যাক্টিভ হবে, এই পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করে FSH। এই ইস্ট্রোজেন হরমোন কম বেশি হওয়ায় কিন্তু নারী দেহে পুরুষ ভাব কতটা থাকবে তার উপর ডিপেন্ড করে। অনেক নারী আছে যাদের হাঁটা চলা, কথা বলার ভঙ্গি বা ভালো লাগা, চলন বলন অনেকটা পুরুষালী, সেটা তারা ইচ্ছাকৃত করছে না, এটা অনেক ডিটেলসে পরে আলোচনা করা যাবে। ইস্ট্রোজেন, আর এই ইস্ট্রোজেন হরমোনটাকে কে কাজ করতে সাহায্য করছে? FSH। FSH হরমোনটা অ্যাকচুয়ালি কি না, ওটা পিটুইটারি হরমোনেরই একটা ভাগ, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হচ্ছে। এটাকে বলছে প্রোল্যান্ড A। আরেকটা হরমোন রয়েছে পিটুইটারিরই, আরেকটা রয়েছে প্রোল্যান্ড B। অর্থাৎ আরেকটা ভাবে নারীদের পিটুইটারি কিভাবে কাজ করে না, সেটা মেনলি কি আছে, কর্পাস লুটিয়াম আমাদের দেহে মানে না ওভারি থেকে জরায়ু, ওভারি থেকে যখন ওভামটা বেরোচ্ছে তখন একটা জলীয় অবস্থার ভেতর সে ভেসে বেড়ায়, সে জলীয় অবস্থার নামই অ্যাকচুয়ালি কর্পাস লুটিয়াম। তো এই কর্পাস লুটিয়ামটা কখন নিঃসৃত হবে, কতটা নিঃসৃত হবে, এটার পুরো বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করে এটাকে বলে, এই হরমোনটাকে বলে লিটুইসিনিং হরমোন বা LSH, লিটুইসিনিং স্টিমুলেটিং হরমোন। এটা কর্পাস লুটিয়ামকে কতটা নিঃসরণ হবে তা নিয়ন্ত্রণ করে। সেকেন্ডলি কি করছে, ভ্রূণ, মা বাবার মানে পুরুষ নারীর মিলনের ফলে একটা নতুন ভ্রূণের সৃষ্টি হলো। ভ্রূণের যে সৃষ্টি হতো বা হয়, সেই ভ্রূণটা কখন সৃষ্টি হবে বা সঠিকভাবে সৃষ্টি হবে কিনা, তার বৃদ্ধি, এটার উপর অনেকটাই ডিপেন্ড করে এই LSH এর উপর। মেনলি এই LSH হরমোনটা প্রোজেস্টেরন হরমোনের সাথে যৌথভাবেই কাজটা করে। তা নাহলে তো প্রত্যেক নারী পুরুষ যখনই মিলিত হচ্ছে তখনই সন্তান উৎপন্ন হতে পারে, বলা ভালো ওভুলেশন ডেটে মিলিত হলেও সন্তান উৎপন্ন হবে, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। মানে ওই ডেটে প্রোজেস্টেরন হরমোন বা LSH হরমোনের অ্যাক্টিভনেসের উপর ডিপেন্ড করছে কতটা হেলথি ভ্রূণ তৈরি হবে বা আদৌ ফার্টিলাইজড হবে কিনা। তারপরে আফটার ফার্টিলাইজেশন ওই ভ্রূণটা কতটা সুন্দরভাবে ডেভেলপ করবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে LSH এর উপর। এতক্ষণ ইন্টেরিয়র পিটুইটারি মানে পিটুইটারি গ্ল্যান্ডের যে ইন্টেরিয়র পার্টটা থেকে যে হরমোনগুলো বেরিয়ে আসে বা নিঃসৃত হয় সেই নিয়ে আলোচনা করলাম। সেগুলো যৌন ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে, সেটাও আলোচনা করলাম। এবার একটা ছোট্ট অংশ থাকছে, সেটা হলো পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র পার্ট থেকে যে হরমোনটা বেরিয়ে আসে সেটার নাম পিটুইট্রিন। পিটুইট্রিন হরমোনটা আপাতত যৌন ক্রিয়ায় কোনো অংশগ্রহণ করে না, মেনলি ও মানে নিশ্চুপ থাকে। কিন্তু যদি এই হরমোন অ্যাক্টিভ হতে শুরু করে তাহলে কিন্তু গর্ভপাত হওয়ার একটা সমূহ চান্স থাকে। এই যে অনেক সময় বলা হয় গর্ভকালীন সময় স্ট্রেস টেনশন এগুলো না নিতে, অ্যাকচুয়ালি এই জন্য বলা হয় যে মাতা মানে যিনি ভাবি মা, তার যদি টেনশন স্ট্রেস হয় তাহলে এই হরমোনগুলো, শরীরের বিভিন্ন হরমোন গুলো অ্যাবনর্মাল ক্ষরণ হওয়া শুরু হয়। আর গর্ভাবস্থা হলো অ্যাকচুয়ালি কি আছে, খুব মানে শৃঙ্খলিত হরমোন ক্ষরণের পর্যায়। প্রত্যেকটা হরমোনকে, শরীরের প্রত্যেকটা হরমোনকে যে সময়ে যতটা ক্ষরণ হওয়া উচিত, যে পরিমাণে ক্ষরণ হওয়া উচিত, যে পরিমাণে অ্যাক্টিভ থাকা উচিত বা যা যা কাজ করা উচিত সবটাকে খুব সুসংগতভাবে করতে হবে, তা নাহলে কিন্তু গর্ভাবস্থা বিপদের মুখে পড়বে। তাই এদের বলা হয় স্ট্রেস টেনশনটা না নিতে বা যতটা খুশি খুশি থাকা যায়, মানসিক দিকটা যত ভালো থাকা যায়, সেটা একটা মানে ডাক্তারবাবু এটা একটা ওষুধের মধ্যেই ফেলেন। শুধু মাকে থাকলে হবে না, মায়ের আশেপাশে যে পরিবেশ, তার আত্মীয় পরিজন যারা রয়েছে তাদেরও তার সাথে সেরকম ব্যবহার করতে হবে যাতে মা হ্যাপি থাকে। অ্যাকচুয়ালি কি আছে, পিটুইট্রিন হরমোনটা অন্যতম একটা হরমোন যেটা স্ট্রেস হরমোন হিসেবে বা স্ট্রেসকে বাড়িয়ে দেয়, তখন কিন্তু গর্ভপাত হতে পারে। বলা ভালো গর্ভপাতকে অনেকটাই ত্বরান্তরিত করে বা নিশ্চিত করে, এছাড়া আর কোনো কাজ নেই। তবে হ্যাঁ,
পোস্টপার্টাম হ্যামারেজ বা পিপিএইচ, প্রসবোত্তর রক্তক্ষরণ যদি খুব বেশি হতে থাকে, অ্যাকচুয়ালি কি আছে, এতদিন ধরে গর্ভের জরায়ুর দেওয়ালটা যে মোটা হয়, জরায়ুর নালিকাগুলোর ভেতর অতিরিক্ত পরিমাণে রক্ত সঞ্চালিত হয় এবং জরায়ুর দেওয়ালটা মোটা হয় এবং সেখানে একটি বাচ্চা বা ভ্রূণ থাকে, কিন্তু এবার যখন ভ্রূণটা বেরিয়ে আসছে, প্রসব হয়ে যাচ্ছে, তখন সেটা রিলিজ হয়। সব মায়ের যে কোনো অবস্থাতে তুমি যে ধরনের ডেলিভারি করো না কেন, নরমাল, সিজারিয়ান, ফরসেপ, যে ধরনের করো না কেন, তাতে হ্যামারেজ হবে, পোস্টপার্টাম হ্যামারেজ হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই রক্তক্ষরণটা এক্সেসিভ হচ্ছে, এতটাই হচ্ছে যে মায়ের শরীরে অ্যানিমেটিক প্রভাব বা অন্যান্য অনেক অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। তখন যদি পিটুইটারি ইনজেকশন দেওয়া যায়, তাহলে জরায়ুর দেওয়ালের যে রক্তনালিকাগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায়। তখন যে ফ্লোটা রয়েছে, ব্লাড ফ্লো যেটা রয়েছে, রক্তক্ষরণের যে স্রোতটা রয়েছে, সেটা কিন্তু নিয়ন্ত্রিত। অতএব এটা মাথায় রাখতে হবে। এছাড়া পিটুইটারির কোনো ক্ষমতা নেই, মানে ক্ষমতা নেই বলতে গর্ভাবস্থায় তার কোনো ভূমিকা নেই। দুটো ভূমিকা আছে, একটা হলো গর্ভপাত করতে পারে যদি ট্রেস হরমোনটা বেড়ে যায়, আর একটা হলো যদি মানে প্রসবোত্তর রক্তক্ষরণ অধিক পরিমাণে হয়, তাহলে এই হরমোনটা যদি প্রয়োগ করা হয় বা ইনজেক্ট, কারণ ওটা তো তখন তৈরি করা যাবে না মাথা থেকে, ওটা তো ন্যাচারাল প্রসেসে হয়। কিন্তু মেডিকেল সায়েন্সে কি করছে, এটা যদি তুমি ইনজেকশন দিতে পারো, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ এবং কতটা লাগবে, কত পরিমাণে লাগবে, সেটা তৎক্ষণাৎ রোগীর অবস্থার উপর ডিপেন্ড করছে। তাহলে এক্সেসিভ যে ব্লাড লসটা রয়েছে, রক্ত হ্যামারেজ, রক্তক্ষরণ বা হ্যামারেজ রয়েছে, সেটা কন্ট্রোল করা যায়, ভালোভাবেই কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এটা একটা বড় টিন হরমোন। এটাও বোঝাই যাচ্ছে যে গর্ভ সঞ্চার হবার পর এবং প্রসবের পরে এই দুটো হরমোনের, মানে এই হরমোনটার কিন্তু এই দুটো কাজ ভীষণ ইম্পর্টেন্ট, মানে খুব বড় কাজ করে থাকে। এটাও কিন্তু এন্টেরিয়র পিটুইটারি হরমোন, অর্থাৎ পিটুইটারি লোবের সামনের অংশ থেকে এটা নিঃসৃত হয়। হ্যাঁ, তো এটা কি করে, আমাদের স্তন গ্রন্থির গঠন, নারীর স্তন গ্রন্থির গঠন এবং গর্ভাবস্থায় এবং প্রসবের পরে বুকে মাতৃদুগ্ধের নিঃসরণ বা কতটা মাতৃদুগ্ধ হবে, মানে কতটা তৈরি হবে, সেটার উপর ডিপেন্ড করছে। নারীর দেহে বক্ষের গঠন এবং গর্ভসঞ্চারের পর মোটামুটি গর্ভসঞ্চারের পর স্তনটাকে বড় করা, নিপলসটাকে বড় করা, বা যে ল্যাক্টোফেরাস ডাক্টগুলো রয়েছে, বাংলায় বললে দুগ্ধ নালী, সেগুলোকে পুষ্ট করা এবং প্রসবের পর ওই নালী দিয়ে মানে দুগ্ধ নিঃসরণ করার টোটাল পদ্ধতিটাই কিন্তু প্রোল্যাক্টিন হরমোনের মাধ্যমে হয়ে থাকে। গর্ভসঞ্চার হওয়ার 5-6 মাস বাদে ধীরে ধীরে প্রোল্যাক্টিন হরমোন কি করে, ওই ডাক্টগুলোতে দুগ্ধ নিঃসরণ করা শুরু করে। অবশ্যই পরিমাণে খুব কম, অল্প অল্প হয়, কারণ পরে যখন চোষক, বেবি যখন নিপলসটা চোষক করে বা সাক করে, তখন ধীরে ধীরে জিনিসটা মানে দুধ বেরিয়ে আসে, বেশি পরিমাণে আসে। এটা একটা সেটা উত্তেজনার উপর ডিপেন্ড করছে, মানে যখন বেবি সাক করছে তখন ওই হরমোনে অধিক পরিমাণে উত্তেজিত হচ্ছে, তাই বেশি পরিমাণে নিঃসরণ হচ্ছে। কিন্তু 5-6 মাসের পর থেকে একটু একটু করে কিন্তু হরমোন বেরিয়ে আসে, অল্প অল্প করে দুধ, সামান্য পরিমাণ, কয়েক ফোঁটা, সেটা কিন্তু দিনে কয়েক ফোঁটার মতো বেরিয়ে আসে। এটা প্রোল্যাক্টিন হরমোন অ্যাক্টিভের একটা লক্ষণ। আর একটা জিনিস হয়, গর্ভ চলাকালীন, গর্ভাবস্থায় যে মানুষ মানে নারী তার সন্তানকে কোনোদিন দেখেনি, অনুভব করেনি, স্পর্শ করেনি, কিন্তু সন্তানের প্রতি যে মায়া, মমতা, টান, আমাদের বাংলা ভাষায় একটা কথা যে নারীর টান, অ্যাকচুয়ালি সেটা মেডিকেল টার্মে হলো প্রোল্যাক্টিন হরমোন এই নারীর টান বা অপত্য বা সন্তানের প্রতি অদেখা একটা জীবের প্রতি যে ভালোবাসা, যে টান, সেটা তৈরি করে। অনেক মায়ের এটা কম থাকে, অনেক মায়ের বেশি থাকে। আমরা অনেক সময় শুনেছি গর্ভাবস্থায় অনেক মা কিন্তু খুব ফিরোসাস হয়ে যায়, এবারে তারা গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে চায়, অনেক রকম, কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিজিজ। তার মধ্যে কিন্তু অ্যাবনর্মালিটি অফ হরমোন, প্রোল্যাক্টিন হরমোন কিন্তু একটা বড় ভূমিকা প্লে করে। এগুলো যে কোনো স্তন্যপায়ী প্রাণী বা পাখিদেরও হয়ে থাকে, এই প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ হয়। কুকুর, বিড়াল, ইভেন দ্যাট পাখি, এদের ক্ষেত্রে প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ হয়। আমরা জানি যে কুকুর, বিড়ালের স্তন্যপায়ীরাও কিন্তু স্তন দান করে তার সন্তানকে। আবার পাখিদের ক্ষেত্রে হয়তো স্তন দানে হয় না, কিন্তু এই যে মায়া, মমতা, কুকুর, বিড়াল তো ওরা বোঝে না, ওরা জানোয়ার, ওরা
জন্তু, ওরা তো মানে বুদ্ধিজীবী নয়, বুদ্ধি নেই, তাহলে তারাও তো বাচ্চাটাকে আগলে রাখে। তারাও কি করে, হিংস্র বাঘ সিংহ শিকারে গিয়ে তার বাচ্চার জন্য ছোট্ট মানে যে সব জাতের ছোট্ট বাচ্চা তার জন্য কিন্তু খাবার খায় বা এসে দুধ খাওয়ায়। তাহলে এটা কে বললো ওকে, কে করলো? এই যে মায়া মমতাকে আগলে রাখতে হয়, ওকে ঠিক সময় দুধ খাওয়াতে হয়, ঝড় জল জঞ্জাল আটকে রাখতে হয়, এটা কিন্তু প্রোল্যাকটিন হরমোনেরই কাজ। আর একটা কি করছে, গর্ভাবস্থায় আমাদের যে অ্যারিওলা গুলো রয়েছে, অর্থাৎ যে স্তন বৃত্ত এবং স্তন বৃত্ত, যে কালো বা কালচে বা বাদামি মতো যে বৃত্ত রয়েছে, সেই বৃত্তটাকে বড় করা, কালচে করা, এবং অনেক সময় দেখা যায় টেন্ডারনেস অফ ব্রেস্ট, মানে গর্ভাবস্থায় যে লক্ষণগুলো দেখা যায়, অনেক সময় দেখা যায় টেন্ডারনেস, অর্থাৎ ব্রেস্টটা একটু ভারী হচ্ছে বা ব্যথা লাগছে, হাত দিলে লাগছে। এই যে প্রসেসটা, এটাও কিন্তু প্রোল্যাকটিন হরমোন অ্যাক্টিভেট। কিভাবে অ্যাক্টিভ হচ্ছে? ডাক্টগুলোকে মোটা করছে বা ডাক্টগুলো যাতে দুধ নিঃসরণ হতে কোনো অসুবিধা না হয়, সেটা কিন্তু টোটালটা প্রোল্যাকটিন হরমোনের কারণ হয়। তাহলে কি করছে? স্তনের বৃদ্ধি, স্তনের গঠন, কারণ কোনো নারীর স্তনের গঠন উন্নত হয়, কারোর অনুন্নত হয়, ডিপেন্ড করছে প্রোল্যাকটিন হরমোন কতটা নিঃসরণ হচ্ছে। গর্ভকালীন সময়ে, গর্ভ চলাকালীন অবস্থায় 5-6 মাসের পর থেকেই ধীরে ধীরে প্রোল্যাকটিন হরমোনগুলো অ্যাক্টিভ হচ্ছে, একটু একটু করে দুধ নিঃসরণ করে মাকে জানান দিচ্ছে। ওয়ান অফ দ্য সাইন বলা যেতে পারে, হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টারের ওয়ান অফ দ্য সাইন বলা যেতে পারে দুধ নিঃসরণ। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আফটার ডেলিভারি বাচ্চা ওই যে সাক করছে মায়ের নিপল, সেটা উত্তেজিত হচ্ছে পিটুইটারি থেকে। এই হরমোনটা উত্তেজিত হলে, সেই সাক করার ফলে, উত্তেজনার ফলে শিশুর দেহে বা শিশুই দুধটা টানতে পারছে, সেটা একমাত্র তার পক্ষ। আর একটা কাজ হচ্ছে, গর্ভ চলাকালীন স্তন বৃত্ত বা নিপলটাকে মোটা করছে, বড় করছে এবং ওটাকে আরো কালচে বা বাদামি করছে।